নেই, তবে মোগল আমলের ঢাল তলোয়ার, জাজিম বর্ম এই সব কিছু আছে, দেখাবো? ফেলুদা একটা কাঁচের আতরদান হাতে নিয়ে দেখতে দেখতে বলল, পিয়ারিলালের কাছে কিছু মুঘল আমলের গয়না দেখেছিলাম। তিনি তো আপনার খুব বড় খদ্দের ছিলেন, তাই না? ভদ্রলোক যেন অবাক হলেন। বড় খদ্দের? কোন প্যারিলাল? কেন, পিয়ারিলাল শেঠ, যিনি কিছুদিন আগে মারা গেলেন? মালকানি মাথা নেড়ে বললেন, আমার কাছ থেকে কখনোই কিছু কেনেননি তিনি, আর আমার চেয়ে বড় দোকান এখানে আর নেই। আইসি, তাহলে বোধহয় যখন কলকাতা ছিলেন তখন কিনেছিলেন। তাই হবে। এখানে বড় খদ্দের বলতে কাকে বলেন আপনি? মালকানির মুখ দেখে বুঝলাম বড় খদ্দের তার খুব বেশি নেই। বললেন, বিদেশি ট্যুরিস্ট এসে মাঝে মাঝে ভালো জিনিস ভালো দামে কিনে নিয়ে যায়। এখানে খদ্দের বলতে মিস্টার মেহতা আছেন, মাঝে মাঝে এটা সেটা নেন। আর মিস্টার পেস্টনজি আমার অনেক দিনের খদ্দের। সেদিন 3,000 টাকার একটা কার্পেট কিনে নিয়ে গেছেন, খাস ইরানের জিনিস। ফেলুদা হঠাৎ একটা হাতির দাঁতের তৈরি নৌকোর দিকে আঙুল দেখিয়ে বলল, ওটা বাংলাদেশের জিনিস না? মুর্শিদাবাদ। দেখেছিস তবসে বজরাটা কেমন বানিয়েছে? সত্যি এত সুন্দর হাতির দাঁতের কাজ করা নৌকো আমি কখনো দেখিনি। বজরার ছাতে শামিয়ানার তলায় নবাব বসে গড়গড়া টানছে। তার দুপাশে পাত্র মিত্র সভাসদ সব বসে আছে, আর সামনে নাচ গান হচ্ছে। 16 জন দাঁড় বাইছে, আর একটা লোক হাল ধরে বসে আছে। তাছাড়া সেপাই বরকন্দাজ সবকিছুই আছে, আর সবকিছুই এত নিখুঁতভাবে করা হয়েছে যে দেখলে তাক লেগে যায়। ফেলুদা বলল, এটা কোত্থেকে পেলেন? ওটা বেচলেন মিস্টার সরকার। কোন মিস্টার সরকার? মিস্টার বি সরকার, যিনি বাদশাহনগরে থাকেন। উনি মাঝে মাঝে এটা সেটা কিনে নিয়ে যান, ভালো জিনিস আছে ওর কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার দোকান ভারী ভালো লাগলো। গুড ডে। গুড ডে স্যার। বাইরে এসে ফেলুদা বলল, বনবিহারী সরকারের তাহলে এসব দোকানে যাতায়াত আছে। অবশ্যই সে সন্দেহটা আমার আগেই হয়েছিল, কিন্তু উনি যে বলেছিলেন এসব ব্যাপারে ওর কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট না থাকলে পাথর দেখিয়ে কেউ বলতে পারে সেটা আসল কি নকল? মালকানি ব্রাদার্সের সামনে দেখি এম্পায়ার বুক স্টল বলে একটা বইয়ের দোকান। ফেলুদা বলল, ওর হরিদ্বার লক্ষ্মণ ঝুলা সম্বন্ধে একটা বই কেনা দরকার। তাই আমরা দোকানটায় ঢুকলাম, আর ঢুকেই দেখি পিয়ারিলালের ছেলে মহাবীর। ফেলুদা ফিসফিস করে বলল, ক্রিকেটের বই কিনছে, ভেরি গুড। মহাবীর আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে বই কিনছে, তাই আমাদের দেখতে পাই। ফেলুদা দোকানদারের দিকে এগিয়ে গিয়ে বলল, নেভিল কার্ডাসের কোনো বই আছে আপনাদের? বলতেই মহাবীর ফেলুদার দিকে ফিরে তাকালো। আমি জানতাম নেভিল কার্ডাস ক্রিকেট সম্বন্ধে খুব ভালো ভালো বই লিখেছে। দোকানদার বলল, কোন বইটা খুঁজছেন বলুন তো? সেঞ্চুরিজ বইটা আছে? না আজ্ঞে না, তবে অন্য বই দেখাতে পারি। মহাবীর মুখে হাসি নিয়ে ফেলুদার দিকে এগিয়ে এসে বলল, আপনার বুঝি ক্রিকেটে ইন্টারেস্ট? হ্যাঁ, আপনারও দেখছি। মহাবীর তার হাতের বইটা ফেলুদাকে দেখিয়ে বলল, এটা আমার অর্ডার দেয়া ছিল, ব্র্যাডম্যানের আত্মজীবনী। ওহো, ওটা পড়েছি, দারুণ বই। আচ্ছা, আপনার কি মনে হয় রঞ্জি বড় ছিলেন না ব্র্যাডম্যান? দুজনে ক্রিকেটের গল্পে দারুণ মেতে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলার পর মহাবীর বলল, কাছে কোয়ালিটি আছে, আসুন না একটু বসে চা খাই। ফেলুদা আপত্তি করল। আমরা তিনজনে গিয়ে কোয়ালিটিতে ঢুকলাম। ওরা দুজনে চা আর আমি কোকা কোলা অর্ডার দিলাম। মহাবীর বলল, আপনি নিজে ক্রিকেট খেলেন? খেলতাম, স্লো স্পিন বল দিতাম, লখনৌ ক্রিকেট খেলে গেছি। আর আপনি? আমি দুন স্কুলে ফার্স্ট 11-এ খেলেছি। বাবাও স্কুলে থাকতে শুনেছি ভালো খেলতেন। পিয়ারিলালের কথা বলেই মহাবীর কেমন জানি গম্ভীর হয়ে গেলেন। ফেলুদা চা ঢালতে ঢালতে বলল, আপনি আংটির ঘটনাটা জানেন নিশ্চয়ই? হ্যাঁ, ডক্টর শ্রীবাস্তবের বাড়িতে গিয়েছিলাম, উনিই বললেন। আপনার বাবার যে আংটি ছিল আর উনি যে সেটা শ্রীবাস্তবকে দিয়েছিলেন, সেটা আপনি জানতেন তো? বাবা আমাকে অনেকদিন আগেই বলেছিলেন যে আমাকে ভালো করে দেবার জন্য শ্রীবাস্তবকে উনি কিছু একটা দিতে চান, কিন্তু সেটা কি সেটা অবশ্যই আমি বাবা মারা যাওয়ার পরেই শ্রীবাস্তবের কাছে জানতে পেরেছি। তারপর হঠাৎ ফেলুদার দিকে তাকিয়ে মহাবীর বলল, কিন্তু আপনি এ ব্যাপারে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন? ফেলুদা একটু হেসে বলল, ওটা আমার একটা শখের ব্যাপার। মহাবীর চায়ে চুমুক দিয়ে একটু যেন অন্যমনস্ক হয়ে পড়ল। ফেলুদা বলল, আপনার বাড়িতে আর কে কে থাকেন? আমার এক বুড়ি পিসিমা আছেন, আর চাকর বাকর। চাকর বাকর কি পুরনো? সবাই আমার জন্মের আগে থেকেই আছেন, অর্থাৎ কলকাতায় থাকার সময় থেকে প্রীতম সিং বেয়ারা আছে, হ্যাঁ, তা প্রায় আজ 35 বছর। আংটিটার মতো আর কোনো জিনিস আপনার বাবার কাছে ছিল? বাবার এই শখটার কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম, জানেন। এটা অনেকদিন আগের ব্যাপার, তখন আমি খুবই ছোট। এবার এসে এই সেদিন বাবার একটা সিন্দুক খুলেছিলাম, তাতে বাদশাহী আমলের আরও কিছু জিনিস পেয়েছি।
তবে আংটিটার মতো অত দামি বোধহয় আর কোনোটাই নয়। আমি স্ট্র দিয়ে আমার ঠান্ডা কোকাকোলায় চুমুক দিলাম। মহাবীর একটুক্ষণ চুপ করে থেকে গলাটা একটু নামিয়ে নিয়ে বলল, প্রীতম সিং একটা অদ্ভুত কথা বলেছে আমাকে। ফেলুদা চুপ করে অপেক্ষা করতে লাগলো। রেস্টুরেন্টের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফেলুদার দিকে একটু ঝুঁকে পড়ে মহাবীর বলল, বাবার যেদিন দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হলো সেদিন সকালে, অ্যাটাকটা হওয়ার জাস্ট কিছু আগেই, প্রীতম সিং বাবার ঘর থেকে বাবারই গলায় একটা আর্তনাদ শুনতে পেয়েছিল। বটে। কিন্তু প্রীতম সিং তখন খুব বিচলিত হয়নি, কারণ বাবার মাঝে মধ্যেই কোমরে একটা ব্যথা হতো। তখন চেয়ার বা বিছানা থেকে উঠে দাঁড়াবার সময় উনি একটা আর্তনাদ করতেন, কিন্তু তা সত্ত্বেও কারো সাহায্য নিতেন না। প্রীতম সিং প্রথমে ভেবেছিল ব্যথার জন্যই উনি চিৎকার করছেন, কিন্তু এখন বলে যে ওর হয়তো ভুল হতে পারে, কারণ চিৎকারটা বেশ জোরে হয়েছিল। আচ্ছা, সেদিন আপনার বাবার সঙ্গে কেউ দেখা করতে গিয়েছিলেন কিনা সে খবর আপনি জানেন? প্রীতম সিং এর কিছু মনে আছে কি? সে কথা আমি ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু ও ডেফিনেটলি কিছু বলতে পারছে না। সকালের দিকটায় মাঝে মাঝে বাবার কাছে লোকজন আসতো, কিন্তু বিশেষ করে সেদিন ওর কাছে কেউ এসেছিল কিনা সে কথা প্রীতম বলতে পারছে না। প্রীতম যখন বাবার ঘরে গিয়েছিল তখন ওর অবস্থা খুবই খারাপ, আর তখন ঘরে অন্য কোনো লোকও ছিল না। তারপর প্রীতমই ফোন করে শ্রীবাস্তবকে আনায়। আসলে বাবার হার্টের চিকিৎসা যিনি করতেন, ডক্টর গ্রেহাম, তিনি সেদিন এলাহাবাদে ছিলেন একটা কনফারেন্সে। আর স্পাই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি ধারণা? স্পাই? মহাবীর যেন আকাশ থেকে পড়ল। ও, তাহলে আপনি এটা জানেন না? আপনার বাবা শ্রীবাস্তবকে স্পাই সম্বন্ধে কি যেন বলতে গিয়ে কথাটা শেষ করতে পারেন। মহাবীর মাথা নেড়ে বলল, না, এটা আমার কাছে একেবারেই নতুন জিনিস। এই সম্বন্ধে আমি কিছুই জানি না। আর বাবার সঙ্গে গুপ্তচরের কি সম্পর্ক থেকে থাকতে পারে তা তো আমি কল্পনাই করতে পারছি না। আমি কোকাকোলাটা শেষ করে সবে স্ট্রটাকে দুমড়ে দিয়েছি, এমন সময় দেখলাম একজন সন্না মার্কা লোক আমাদের কাছেই একটা টেবিলে বসে চা খেতে খেতে আমাদেরই দিকে দেখছে। আমার সঙ্গে সঙ্গে চোখাচোখি হতেই ভদ্রলোক টেবিল ছেড়ে উঠে এগিয়ে এলেন আর ফেলুদার দিকে ঘাড় কাত করে বললেন, নমস্কার, চিনতে পারছেন? হ্যাঁ, কেন পারবো না? আমি প্রথমে চিনতে পারিনি, এখন হঠাৎ ধাঁ করে মনে পড়ে গেল ইনি বনবিহারী বাবুর বাড়িতে থাকেন আর ওর চিড়িয়াখানা দেখাশোনা করেন। ভদ্রলোকের থুতনিতে একটা তুলোর ওপর দুটো স্টিকিং প্লাস্টার ক্রসের মতো লাগানো আছে, বোধহয় দাড়ি কামাতে গিয়ে কেটে গেছে। ফেলুদা বলল, বসুন। ইনি হচ্ছেন মহাবীর শেঠ, আর ইনি গণেশ গুহ। এবার লক্ষ্য করলাম যে ভদ্রলোকের ঘাড়েও একটা আঁচড়ের দাগ রয়েছে, যদিও এই দাগটা পুরনো। ফেলুদা বলল, আপনার থুতনিতে কি হলো? গণেশবাবু তার নিজের টেবিল থেকে চায়ের পেয়ালাটা তুলে এনে আমাদের টেবিলে রেখে বললেন, আরে আর বলবেন না, সমস্ত শরীরটাই যে একদিন ছিঁড়ে পুরো শেষ হয়ে যায়নি সেই ভাগ্যে। আমার চাকরিটা কি সেটা তো জানেনি। জানি, তবে আমার ধারণা ছিল চাকরিটা খুশি হয়েই করেন আপনি। পাগল, সব পেটের দায়ে। এককালে বিজু সার্কাসের বাঘের ইনচার্জ ছিলুম, তা সে বাঘ তো আফিম খেয়ে গুম হয়ে পড়ে থাকতো। আর বনবিহারী বাবুর এইসব জানোয়ারের কাজে সে দুগ্ধপোষ্য শিশু। সেদিন বেড়ালের আঁচড় আর কালে থুতিতে হাইনার চাপড়, আর পারলুম না। সকালে গিয়ে বলে এসেছি আমার মাইনে চুকিয়ে দিন, আমি ফিরে যাচ্ছি সার্কাস পার্টিতে। তা ভদ্রলোক রাজি হয়ে গেলেন। ফেলুদা যেন খবরটা শুনে অবাক হয়ে গেল, বলল, সে কি, আপনি বনবিহারী বাবু চাকরি ছেড়ে দিলেন? কাল বিকেলেও তো আমরা ওর ওখানে ঘুরে এলাম। জানি, শুধু আপনারা কেন, অনেকেই যাবেন, কিন্তু আমি আরো তল্লাড়েই নেই। এই এখন স্টেশনে যাব, গিয়ে হাওড়ার টিকিট কাটবো, ব্যাস ঘরে ছেলে ঘরে ফিরে গিয়ে নিশ্চিন্ত। আর ভদ্রলোক নিচু হয়ে ফেলুদার কানের কাছে মুখ নিয়ে এলেন। একটা কথা বলে যাই, উনি লোকটি খুব একটা সুবিধার নন, বুঝলেন? বনবিহারী বাবু আগে ঠিকই ছিলেন, ইদানিং হাতে একটা জিনিস পেয়ে মাথাটা গেছে বিগড়ে। কি জিনিস? সে আর না হয় নাই বললাম। বলে গণেশ গুহ তার চায়ের পয়সা টেবিলের ওপর ফেলে দিয়ে রেস্টুরেন্ট থেকে হাওয়া হয়ে গেল। ফেলুদা এবার মহাবীরের দিকে ফিরে বললেন, আপনি দেখেছেন বনবিহারী বাবুর চিড়িয়াখানা? ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু যাওয়া হয়নি। বাবার আপত্তি ছিল। ওই ধরনের জানোয়ার টানোয়ার উনি একদম পছন্দ করতেন না। হ্যাঁ, একটা আরশোলা দেখলেই বাবার প্রায় হার্ট প্যালপিটেশন হয়ে যেত। তবে এবার ভাবছি একদিন দেখে আসবো। মহাবীর তুড়ি মেরে বেয়ারাকে ডাকল। ফেলুদা অবশ্যই চায়ের দামটা দিতে চেয়েছিল, কিন্তু মহাবীর দিতে দিল না। আমি মনে মনে ভাবলাম,
যে ফিল্মের অ্যাক্টরের অনেক টাকা, কাজেই মহাবীর দিলে কোনো ক্ষতি নেই। বিলটা দেবার পর মহাবীর তার সিগারেটের প্যাকেটটা বার করে ফেলুদার দিকে এগিয়ে দিল। দেখলাম প্যাকেটটা 4 মিনার। আপনি কদিন আছেন? পরশু দিন দুয়েকের জন্য হরিদ্বার যাচ্ছি, তারপর ফিরে এসে বাকি এ মাসটা আছি। আপনারা সবাই যাচ্ছেন হরিদ্বার? ধীরেনবাবুর কাজ আছে তাই উনি যাবেন না, আমরা 3 জন যাচ্ছি। আর বোধহয় বনবিহারী বাবু, উনি লক্ষ্মণঝুলায় একটা অজগরের সন্ধানে যাচ্ছেন। রেস্টুরেন্টের বাইরে এসে পড়ল। মহাবীর বলল, আমার কিন্তু গাড়ি আছে, আমি লিফট দিতে পারি। ফেলুদা ধন্যবাদ দিয়ে বলল, না থাক, মোটর তো কলকাতায় হামেশাই চড়ি, এখানে টাঙাটা বেড়ে লাগছে। এবার মহাবীর ফেলুদার কাছে এসে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আপনার সঙ্গে আলাপ করে সত্যি ভালো লাগলো। একটা কথা আপনাকে বলছি, যদি জানতে পারি যে বাবার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, তার জন্য অন্য কেউ দায়ী, তাহলে সেই অপরাধী খুনিকে খুঁজে বার করে তার প্রতিশোধ আমি নেবই। আমার বয়স বেশি না হতে পারে, কিন্তু আমি 4 বছর মিলিটারি একাডেমিতে ছিলাম, রিভলভারের লাইসেন্স আছে, আর আমার মতো অব্যর্থ টিপ খুব বেশি লোকের নেই। গুড বাই। মহাবীর রাস্তা পেরিয়ে গিয়ে একটা কালো স্ট্যান্ডার্ড গাড়িতে উঠে হুশ করে বেরিয়ে চলে গেল। ফেলুদা খালি বলল, সাব্বাস। আমি মনে মনে বললাম, ফেলুদা যে বলেছিল প্যাঁচের মধ্যে প্যাঁচ, সেটা খুব ভুল নয়। টাঙ্গার খোঁজে আমরা হাঁটতে শুরু করলাম। এটাও বুঝতে পারছিলাম যে ব্লেড জিনিসটার খুব বেশি দরকার বোধহয় ফেলুদার নেই। হরিদ্বার যেতে হয় ডুন এক্সপ্রেসে। লখনৌ থেকে সন্ধ্যায় গাড়ি ছাড়ে আর হরিদ্বার পৌঁছয় 4:30। লখনৌ আসার আগে যখন হরিদ্বার যাবার কথা হয়, তখন আমার খুব মজা লেগেছিল, কারণ পুরী ছাড়া আমি কোনো তীর্থস্থান দেখিনি। কিন্তু লখনৌতে এসে আংটির ব্যাপারটা ঘটে যাওয়ায় আর সে রহস্যের এখনো কোনো সমাধান না হওয়ায় আমার এখন আর লখনৌ ছেড়ে যেতে খুব একটা ইচ্ছে করছিল না। কিন্তু ফেলুদার দেখলাম উৎসাহের কোনো অভাব নেই। ও বলল, হরিদ্বার, ঋষিকেশ আর লক্ষ্মণঝুলা, এই 3টে জায়গা পর পর দেখতে দেখবি কেমন ইন্টারেস্টিং লাগে। কারণ 3 জায়গার গঙ্গা দেখবি 3 রকম। যত উত্তরে যাবি তত দেখবি নদীর ফোর্স বেড়ে যাচ্ছে। আর ফাইনালি লক্ষ্মণঝুলায় গিয়ে দেখবি একেবারে উত্তাল পাহাড়ি নদী, তোড়ের শব্দ প্রায় কথাই শোনা যায় না। আমি বললাম, তোমার এসব দেখা আছে বুঝি? সেই যেবার ক্রিকেট খেলতে লখনৌ এলাম, সেবারই দেখা সেরে গেছি। ধীরু কাকা অবশ্যই আমাদের সঙ্গে যেতে পারলেন না, তবে উনি নিজে গাড়ি চালিয়ে আমাদের সকলকে স্টেশনে নিয়ে এলেন। কামরাতে মালপত্র রাখতে না রাখতে আরেকজন ভদ্রলোক এসে পড়লেন। তিনি হচ্ছেন ডক্টর শ্রীবাস্তব। আমি ভাবলাম উনি বুঝি ধীরু কাকার মতোই সি অফ করতে এসেছেন, কিন্তু তারপর দেখলাম কুলির মাথা থেকে সুটকেস নামাচ্ছে। আমাদের সকলেরই অবাক ভাব দেখে শ্রীবাস্তব হেসে বললেন, ধীরু বাবুকে বলিয়েছিলাম কে আপনাদের না বলেন, উনি জানতেন আমি যাব আপনাদের সঙ্গে। কেমন সারপ্রাইজ দিলাম বলেন তো। বাবা দেখলাম খুব খুশি হয়েই বললেন, খুব ভালোই হলো, আমি ভাবতে পারিনি আপনি আসতে পারবেন, তা না হলে আমি নিজেই আপনাকে বলতাম। শ্রীবাস্তব বেঞ্চির ওপর একটা কোণ ঝেড়ে সেখানে বসে বললেন, সত্যি জানেন কি, কদিন বড্ড ওয়ারিড আছি। আমাকে বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন না প্যারিলালের দেওয়া জিনিসটা এইভাবে গেল। ও ভাবলে বড় খারাপ লাগে। ও শহর ছেড়ে 2 দিনের জন্য আপনাদের সঙ্গে একটু ঘুরে আসতে পারলে ও খানিকটা শান্তি পাবো। 5 মিনিটের মধ্যে বনবিহারী বাবুও এসে পড়লেন। তার মালপত্র যেন একজনের পক্ষে একটু বেশি মনে হলো। ভদ্রলোক হাসি মুখে নমস্কার করে বললেন, এইবার রগর দেখবেন, পবিত্রানন্দ স্বামী চলেছেন এ গাড়িতে, তার ভক্তরা তাকে বিদায় দিতে আসছেন। ভক্তির বহরটা দেখবেন এবার। সত্যি কিছুক্ষণ পরে অনেকজন লোকজন ফুলের মালা টালা নিয়ে একজন মোটা মতো গেরুয়া পড়া লম্বা চুলওয়ালা সন্ন্যাসী এসে আমাদের পাশের ফার্স্ট ক্লাস গাড়িটায় উঠলেন। ওর সঙ্গে আরো 4-5 জন গেরুয়া পড়া লোক উঠল, আর কিছু গেরুয়া পড়া আর অনেক এমনি পোশাক পরা লোক কামরার সামনে ভিড় করে দাঁড়ালো। বুঝলাম এরাই সব ভক্তের দল। গাড়ি ছাড়তে আর 5 মিনিট দেরি, তাই আমরা সব উঠে পড়ছি। ধীরু কাকা কেবল জানলার বাইরে থেকে বাবার সঙ্গে কথা বলছেন। এমন সময় একজন গেরুয়া পড়া লোক হঠাৎ ধীরু কাকার দিকে হাসি হাসি মুখ করে হাত বাড়িয়ে এগিয়ে এলো। ধীরেন না, চিনতে পারছো? ধীরু কাকা কিছুক্ষণ হতভম্বের মতো চেয়ে থেকে হঠাৎ আরে অম্বিকা নাকি বলে এগিয়ে গিয়ে ভদ্রলোককে প্রায় জড়িয়ে ধরল। বাপ রে বাপ, আরে
তোমার আবার এই পোশাক কি? কেন, এ তো প্রায় 7 বছর হতে চলবে। ধীরু কাকা তখন ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, অম্বিকা হলো আমার স্কুলের সহপাঠী, প্রায় 15 বছর পর ওর সঙ্গে দেখা। গার্ড হুইসেল দিয়েছে। ঘ্যাঁচ করে গাড়িটা ছাড়ার শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকলেই শুনতে পেলাম অম্বিকাবাবু ধীরু কাকাকে বলছেন, আরে সেদিন বিকেলে তোমার বাড়ি গিয়ে প্রায় 8 ঘন্টা বসে রইলাম, তুমি ছিলে না। তোমার বেয়ারা তোমাকে সে কথা বলেনি? ধীরু কাকা কি উত্তর দিলেন সেটা আর শোনা গেল না, কারণ গাড়ি তখন ছেড়ে দিয়েছে। আমি অবাক হয়ে প্রথমে ফেলুদা, তারপর বাবার দিকে চাই। ফেলুদার কপালে দারুণ ঘুটু। বাবা বললেন, ভেরি স্ট্রেঞ্জ। বনবিহারী বাবু বললেন, ওই ভদ্রলোককে কি আপনারা আংটি চোর বলে সাসপেক্ট করছিলেন? বাবা বললেন, সে প্রশ্ন অবশ্যই আর ওঠে না, কিন্তু আংটিটা তাহলে গেল কোথায়? কে নিল? ট্রেনটা ঘটাং ঘটাং করে লখনৌ স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেরোল। স্টেশনের মাথার গম্বুজগুলো ভারী সুন্দর দেখতে, কিন্তু এখন আর ওসব যেন চোখেই পড়ছিল না। মাথার মধ্যে সব যেন কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছিল। ফেলুদা নিশ্চয়ই মনে মনে খুব অপ্রস্তুত বোধ করছে। ও তো সেই সন্ন্যাসীর খোঁজ নিতে নিতে একেবারে লখনৌ স্টেশন অবধি পৌঁছে গিয়েছিল। কিন্তু তাহলে স্টেশনের সেই অ্যাটাচি কেসওয়ালা সন্ন্যাসী কে? আজকে যাকে দেখলাম সে তো আর ছদ্মবেশী সন্ন্যাসী নয়, একেবারে সত্যিকারের সন্ন্যাসী। সে কি তাহলে আরেকজন লোক? আর সেও কি ধীরু কাকার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল? আর সেটার কারণ কি ওই আংটি, না অন্য কিছু? আর ফেলুদার গায়ে খুব হুঁশিয়ার লেখা কাগজটাকে ছুঁড়ে মেরেছিল, আর কেন? ফেলুদার মাথা থেকে এখন এই সব প্রশ্নই ঘুরছে, না সে অন্য কিছু ভাবছে? ওর দিকে চেয়ে দেখি ও সেই গ্রিক অক্ষরে হিজিবিজি লেখা খাতাটা বার করে খুব মন দিয়ে পড়ছে, আর মাঝে মাঝে কলম দিয়ে আরো কিসব জানি লিখছে। বনবিহারী বাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, আচ্ছা ডক্টর শ্রীবাস্তব, পিয়ারিলাল মারা যাবার আগে আপনি বোধহয় শেষ তাকে দেখেছিলেন, তাই না? শ্রীবাস্তব একটা থলি থেকে কমলা লেবু বার করে সকলকে একটা করে দিতে দিতে বললেন, আমি ছিলাম, ওনার বেবা বোন ছিলেন, ওনার বেয়ারা ছিল, আর অন্য একটা চাকরও ছিল। বনবিহারী বাবু একটু গম্ভীর হয়ে বললেন, ওর অ্যাটাকটা হবার পর আপনাকে খবর দিয়ে আনানো হয়, তাই তো? আগে হ্যাঁ। আপনি কি হার্টের চিকিৎসাও করেন? হাড়ের চিকিৎসা করলে হার্টের যে করা যায় না এমন তো নয় বনবিহারী বাবু। আর ওর ডাক্তার গ্রেহ্যাম ও শহরে ছিলেন না, তো তাই আমাকে ডেকেছিলেন। কে ডেকেছিল? ওর বেয়ারা। বেয়ারা? বনবিহারী বাবু ভ্রু কপালে তুলে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, প্রীতম সিং। ও অনেক দিনের লোক, খুব বুদ্ধিমান, বিশ্বাস ওর কাজের লোক। বনবিহারী বাবু মুখ থেকে পাইপ নামিয়ে কমলা লেবুর একটা কোয়া মুখে পুরে দিয়ে বললেন, আপনি বলেছেন পিয়ারিলাল আংটিটা দিয়েছেন প্রথম অ্যাটাকের পর, আর দ্বিতীয় অ্যাটাকের পর আপনাকে ডাকা হয়, আর সেই অ্যাটাকেই তার মৃত্যু হয়। হ্যাঁ। আংটিটা দেবার সময় ঘরে কেউ ছিল কি? ও তা কি করে থাকবে বনবিহারী বাবু? এ সমস্ত কাজ কি আর বাইরের লোকের সামনে কেউ করে? বিশেষ করে প্যারিলাল কিরকম লোক ছিলেন তা তো আপনি জানেন। ও ঢাক বাজিয়ে নোবেল কাজ করার লোক তিনি একদম ছিলেন না। ও ওনার কত সিক্রেট চ্যারিটি আছে তা আপনি জানেন। লাখ লাখ রুপিয়া হাসপাতালে অনাথ আশ্রমে দান করেছেন, কিন্তু কোনো কাগজে তার বিষয়ে কখনো কিছু বেরোয়নি। শ্রীবাস্তব বনবিহারী বাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন? আসলে ব্যাপারটা কি জানেন, এই আংটি দেওয়ার ঘটনার অন্তত একজন সাক্ষী রাখলে আপনি বুদ্ধিমানের কাজ করতেন। এমন একটা মূল্যবান জিনিস হাত বদল হলো, অথচ কেউ জানতে পারলো না। শ্রীবাস্তব একটুক্ষণ গম্ভীর থেকে হঠাৎ হো হো করে হেসে বললেন, वाह 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 बन बिहारी बाबू वाह।
আমি প্যারি লালের আংটি চুরি করলাম, আমি ধীরেন বাবুর কাছে সেটা রাখলাম, আবার আমি সেটা ধীরেন বাবুর বাড়ি থেকে চুরি করলাম। আরে ওয়ান্ডারফুল। বনবিহারী বাবু তার মুখের ভাব একটুও না বদলিয়ে বললেন, আপনি বুদ্ধিমানের কাজই করেছেন, আমি হলেও তাই করতাম। কারণ আপনার বাড়িতে ডাকাত পড়াতে আপনি সত্যি ভয় পেয়েছিলেন, তাই আংটিটা ধীরুবাবুর কাছে রাখতে দিয়েছিলেন। তারপর ধীরুবাবু আলমারি থেকে সরিয়ে সেটা আবার নিজের কাছে রেখে ভাবছেন এইবার ডাকাতের হাত থেকে রেহাই পাওয়া গেল। কি বলো ফেলু মাস্টার, আমার গোয়েন্দাগিরিটা কি হাত উড়িয়ে দেবার মতো? ফেলুদা তার খাতা বন্ধ করে কমলা লেবুর খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ডাক্তার শ্রীবাস্তব যে মহাবীরকে প্রায় দুরারোগ্য ব্যারাম থেকে বাঁচিয়ে তুলেছিলেন, তার কি কোনো সাক্ষীর অভাব আছে? না, তা হয়তো নেই। আমি বিশ্বাস করি আংটির দাম যত লাখ টাকাই হোক না কেন, একটি ছেলের জীবনের মূল্যের চেয়ে তার মূল্য বেশি নয়। শ্রীবাস্তব যদি আংটিটা চুরি করে থাকেন তাহলে তার অপরাধ নিশ্চয়ই আছে, কিন্তু এখন যারা ওর আংটির পেছনে লেগেছে তাদের অপরাধ আরো অনেক বেশি, কারণ তারা একেবারে খাঁটি চোর এবং খুব ডেঞ্জারাস জাতের চোর। বুঝেছি। বনবিহারী বাবুর গলার স্বর গম্ভীর। তাহলে তুমি বিশ্বাস করো না যে শ্রীবাস্তবের কাছেই এখনো আংটিটা আছে? না, করি না। আমার কাছে তার প্রমাণ আছে। কামরা সকলেই চুপ। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। বনবিহারী বাবু কিছুক্ষণ ফেলুদার দিকে চেয়ে থেকে বললেন, কি প্রমাণ আছে তা জিজ্ঞেস করতে পারি কি? জিজ্ঞেস নিশ্চয়ই করতে পারেন, কিন্তু উত্তর এখন পাবেন না, তার সময় এখন আসেনি। আমি ফেলুদাকে এরকম জোরের সঙ্গে কথা বলতে এর আগে কখনো শুনিনি। বনবিহারী বাবু আবার ঠাট্টা সুরে বললেন, আমি বেঁচে থাকতে সে উত্তর পাবো তো? হ্যাঁ, আশা তো করছি একটা স্পাইয়ের রহস্য আছে, সেটা সমাধান হলেই পাবেন। স্পাই? বনবিহারী বাবু অবাক হয়ে ফেলুদার দিকে চাইলেন। কি স্পাই? শ্রীবাস্তব বললেন, ফেলু বাবু বোধহয় ও প্যারি লালের লাস্ট ওয়ার্ডস এর কথা বলছেন। ও মারা যাওয়ার আগে দুবার স্পাই কথাটা বলেছিলেন। বনবিহারী বাবুর ভ্রুকুটি আরো বেড়ে গেল। বললেন, আশ্চর্য, লখনৌ শহরে স্পাই? তারপর কিছুক্ষণ পাইপটা হাতে নিয়ে চুপ করে কামরার মেঝের দিকে চেয়ে থেকে বললেন, হতে পারে। আমার একবার একটা সন্দেহ হয়েছিল বটে। কি সন্দেহ? শ্রীবাস্তব জিজ্ঞেস করলেন। না, কিছু না। আই মে বি রং। বুঝলাম বনবিহারী বাবু আর ও বিষয়ে কিছু বলতে চান না। আর এমনিতেই হরদই স্টেশন এসে পড়াতে কথা বন্ধ হয়ে গেল। একটু চা হলে মন্দ হয় না বলে ফেলুদা প্ল্যাটফর্মে নেমে পড়ল। আমিও নামলাম, কারণ ট্রেন স্টেশনে থামলে গাড়ির ভেতর বসে থাকতে আমার ইচ্ছে করে। আমরা নামতেই আর একজন গেরুয়া পড়া দাড়িওয়ালা লোক কোত্থেকে জানি এসে আমাদের গাড়িতে উঠে পড়ল। বনবিহারী বাবু ব্যস্ত হয়ে বললেন, কামরা রিজার্ভ, জায়গা নেই, জায়গা নেই। তাতে গেরুয়াধারী ইংরেজিতে বলল, বরেলি পর্যন্ত যেতে দিন দয়া করে, তারপর আমি অন্য গাড়িতে চলে যাব। রাত্রে আপনাদের বিরক্ত করব না। অগত্যা বনবিহারী বাবু তাকে উঠতে দিলেন। ফেলুদা বলল, সন্ন্যাসীদের জ্বালায় দেখছি আর পারা গেল না। এই চাওয়ালা! চাওয়ালা দৌড়ে এগিয়ে এল। তুই খাবি? কেন খাবো না? অন্যদের জিজ্ঞেস করাতে ওরা বললেন যে খাবেন না। গরম চায়ের ভাঁড় কোনো রকমে এ হাত ও হাত করতে করতে ফেলুদাকে বললাম, শ্রীবাস্তব চোর হলে কিন্তু খুব খারাপ হবে। ফেলুদা ওর সাংঘাতিক গরম চায়ে চুমুক দিয়ে বলল, কেন? কারণ ওকে আমার বেশ ভালো লাগে, মনে হয় খুব ভালো মানুষ। বোকচন্দর, তুই যে ডিটেকটিভ বই পড়িসনি, বললে জানতে পারতিস যে যে লোকটাকে সবচেয়ে নিরীহ বলে মনে হয় সেই শেষ পর্যন্ত অপরাধী প্রমাণ হয়। এই ঘটনা তো আর ডিটেকটিভ বইয়ের ঘটনা নয়। তাতে কি হলো? বাস্তব জীবনের ঘটনা থেকেই তো লেখকরা আইডিয়া পান। আমার ভারী রাগ। বললাম, তাহলে শ্রীবাস্তব যখন প্রথম দিন আমাদের বাড়িতে বসে গপ্প করছিল, তখন বাইরে থেকে কে ওকে ওয়াচ করছিল আর চারমিনার খাচ্ছিল? সে হয়তো ডাকাতের দলের লোক। তাহলে তুমি বলছো শ্রীবাস্তবও খারাপ লোক আর ডাকাতরাও খারাপ লোক? তাহলে তো সকলেই খারাপ লোক, কারণ গণেশ গুহ বলেছিল বনবিহারী বাবুও ভালো লোক নয়। ফেলুদা উত্তরের বদলে চায়ের ভাঁড়ে একটা বড় রকম চুমুক দিতেই ওর থেকে জানি একটা দলা পাকানো কাগজ ঠাঁই করে এসে ওর কপালে লেগে রিবাউন্ড করে একেবারে ভাঁড়ের মধ্যে পড়ল। এক ছোবলে কাগজটা ভাঁড় থেকে তুলে নিয়ে ফেলুদা প্ল্যাটফর্মে ভিড়ের দিকে চাইতেই গার্ডের বিসিল শোনা গেল।
এখন আর কারো সন্ধানে ছোটাছুটি করার কোনো উপায় নেই। কম্পার্টমেন্টে ওঠার আগে কাগজটা খুলে একবার নিজে দেখে তারপর আমাকে দেখিয়ে ফেলুদা সেটাকে আবার দলা পাকিয়ে প্ল্যাটফর্মের পাশ দিয়ে একেবারে ট্রেনের চাকার ধারে ফেলে দিল। কাগজে লেখা ছিল খুব হুঁশিয়ার, আর দেখে বুঝলাম এবারও পানির রস দিয়েই লেখা। বাদশাহী আংটির রহস্যজনক আর রোমাঞ্চকর ব্যাপারটা আমরা মোটেই লখনৌ শহরে ছেড়ে আসিনি, সেটা আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে। সন্ধে হয়ে এসেছে, কামরার বাতিগুলো এই মাত্র জ্বলেছে। ট্রেন ছুটে চলেছে বরেলির দিকে। কামরায় সব শুদ্ধ 7 জন লোক। আমি আর ফেলুদা একটা বেঞ্চিতে, একটায় বাবা শ্রীবাস্তব, আর তৃতীয়টায় বনবিহারী বাবু আর সেই সন্ন্যাসী। বাবাদের ওপরের বাঙ্কে বনবিহারী বাবুর একটা কাঠের প্যাকিং কেস আর একটা বড় ট্রাঙ্ক রয়েছে। আমাদের ওপরের বাঙ্কে একটা লোক আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। লখনৌ স্টেশনে গাড়িতে উঠে অবধি তাকে এই ঘুমন্ত আর চাদর মুড়ি অবস্থাতেই দেখেছি। তার পায়ের ডগা দুটো শুধু বেরিয়ে আছে, উপরের দিকে চাইলেই দেখা যায়। বনবিহারী বাবু বেঞ্চির ওপর পা তুলে বাবু হয়ে বসে পাইপ টানছেন। শ্রীবাস্তব গীতাঞ্জলি পড়ছেন, আর বাবাকে দেখলেই মনে হয় ওর ঘুম পেয়েছে। মাঝে মাঝে চোখ রগড়িয়ে টান হয়ে বসছেন। সন্ন্যাসীর যেন আমাদের কোনো ব্যাপারেই কোনো ইন্টারেস্ট নেই, সে এক মনে একটা হিন্দি খবরের কাগজের পাতা উঠাচ্ছে। ফেলুদা জানলার বাইরে চেয়ে গাড়ির তালে তালে একটা গান গাইছে, সেটা আবার হিন্দি গান। তার প্রথম 2 লাইন হচ্ছে, जब छोड़ चले लखनऊ नगरी तब हाल अदम पर क्या गुजरी। বাকিটা ফেলুদা হু হু করে গাইছে। বুঝলাম ওই 2 লাইন ছাড়ার কথা জানেন। বনবিহারী বাবু হঠাৎ বললেন, ওয়াজেদ আলী শাহর গান তুমি জানলে কি করে? হ্যাঁ, আমার এক জ্যাঠামশাই গাইতেন, খুব ভালো ঠুংরি গাইয়েছিলেন। বনবিহারী বাবু পাইপে টান দিয়ে জানলার বাইরে সন্ধ্যার লাল আকাশের দিকে চেয়ে বললেন, আশ্চর্য নবাব ছিলেন ওয়াজিদ আলী। গান গাইতেন পাখির মতো, গান রচনাও করতেন। ভারতবর্ষের প্রথম অপেরা লিখেছিলেন একেবারে বিলিতি ঢঙে, কিন্তু যুদ্ধ করতে জানতেন না এক ফোঁটাও। শেষ বয়সটা কাটে কলকাতার মেটিয়াবুরুজে, এখন যেখানে সব কলকাতার মুসলমান দর্জিগুলো থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? তখনকার বিখ্যাত ধনী রাজেন মল্লিকের সঙ্গে এক জোটে কলকাতার প্রথম চিড়িয়াখানার পরিকল্পনা করেন ওই ওয়াজেদ আলী শাহ। কথা শেষ করে বনবিহারী বাবু দাঁড়িয়ে উঠে বাঙ্কে রাখা ট্রাঙ্কটা খুলে তার ভেতর থেকে একটা ছোট গ্রামোফোনের মতো বাক্স বার করে বেঞ্চির উপর রেখে বললেন, এবার আমার প্রিয় কিছু গান শোনাই। এটা হচ্ছে আমার টেপ রেকর্ডার, ব্যাটারিতে চলে। এই বলে বাক্সটার ঢাকনা খুলে হারমোনিয়ামের পর্দার মতো দেখতে একটা সাদা জিনিস টিপতেই বুঝতে পারলাম কি একটা জিনিস জানি চলতে আরম্ভ করলো। বনবিহারী বাবু বললেন, এ গান যদি সত্যি করে উপভোগ করতে হয় তাহলে জানালা দিয়ে বাইরের দিকে দেখতে দেখতে শোনো। আমি বাইরের দিকে চেয়ে আবছা আলোতে দেখলাম বিরাট বিরাট গাছওয়ালা ঘন অন্ধকার জঙ্গল ছুটে চলেছে ট্রেনের উল্টো দিকে। সেই জঙ্গল থেকেই যেন শোনা গেল বন বিড়ালের কর্কশ চিৎকার। বনবিহারী বাবু বললেন, ভলিউম ইচ্ছে করে বাড়াইনি যাতে মনে হয় চিৎকারটা দূর থেকেই আসছে। তারপর শুনলাম হায়নার হাসি। সে এক অদ্ভুত ব্যাপার। ট্রেনে করে জঙ্গলের পাশ দিয়ে ছুটে চলেছি, আর সারা জঙ্গল থেকে হায়নার হাসি শব্দ ভেসে আসছে। বনবিহারী বাবু বললেন, এর পরের শব্দটা আর একটু কমানো উচিত, কারণ ওটা শোনা যায় খুব আস্তেই। তবে গাড়ির শব্দের জন্য আমি ওটা একটু বাড়িয়েই শোনাচ্ছি। আমার বুকের ভেতরটা যেন ঢিপ ঢিপ করতে লাগলো। সন্ন্যাসীর দিকে চেয়ে দেখি তিনিও অবাক হয়ে শুনছেন। বনবিহারী বাবু বললেন, র্যাটল স্নেক। আওয়াজটা শুনলে যদিও ভয় করে,
কিন্তু আসলে ওরা নিজের অস্তিত্বটা জানিয়ে দেবার জন্য এই শব্দটা করে, যাতে অন্য কোনো প্রাণী অজান্তে ওদের মারিয়ে না ফেলে। বাবা বললেন, তাহলে ওরা এমনিতে মানুষকে অ্যাটাক করে না? জঙ্গলে টঙ্গলে এমনিতে করে না। সে আমাদের দিশি বিষাক্ত সাপেরাই বা কটা অ্যাটাক করে বলুন। তবে কোন ঠাসা হয়ে গেলে করে বই কি। যেমন ধরুন, একটা ছোট ঘরের মধ্যে আপনার সঙ্গে যদি সাপটাকে বন্দি করে রাখা যায়, তাহলে কি আর করবে না? নিশ্চয়ই করবে। আর এদের আরেকটা আশ্চর্য ক্ষমতা কি জানেন তো? ইনফ্রারেড রশ্মি এদের চোখে ধরা পড়ে, অর্থাৎ এরা অন্ধকারে স্পষ্ট দেখতে পায়। তারপর রেকর্ডার বন্ধ করে দিয়ে বনবিহারী বাবু বললেন, দুঃখের বিষয়, আমার বাকি যে কটি প্রাণী আছে, বিছে আর মাকড়সা, তারা দুটোই মৌন। এবার যদি অজগরটি পাই, তাহলে তার ফোঁসফোঁসানি নিশ্চয়ই রেকর্ড করে রাখবে। বাবা বললেন, ভয় ভয় করছিল কিন্তু শব্দগুলো শুনে। তা তো বটেই, কিন্তু আমার কাছে এই শব্দ সঙ্গীতের চেয়েও মধুর। বাইরে যখন যাই, জানোয়ারগুলোকে তো সঙ্গে নিয়ে যেতে পারি না, তাই এই শব্দগুলোকেই নিয়ে যাই সঙ্গে করে। বরেলিতে আমাদের ডিনার দিল, আর সন্ন্যাসী ভদ্রলোক নেমে গেলেন। ফেলুদা এক প্লেট খাবার পরেও আমার প্লেট থেকে মুরগির ঠ্যাং তুলে নিয়ে বলল, ব্রেনের কাজটা যখন বেশি চলে তখন মুরগি জিনিসটা খুব হেল্প করে। আর আমি বুঝি ব্রেনের কাজ করছি না? তোরটা কাজ নয়, খেলা। তোমার এত কাজ করে কি ফলটা হচ্ছে শুনি? ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে শুধু আমি যাতে শুনতে পাই এমনভাবে বলল, পিয়ারি লাল কোন স্পাইয়ের কথা বলেছিলেন সেটার একটা আন্দাজ পেয়েছি। এইটুকু বলে ফেলুদা একেবারে চুপ হয়ে গেল। গাড়ি বরেলি ছেড়েছে। বাবা বললেন, ভোর 4টে উঠতে হবে, তোরা সব এবার শুয়ে পড়। বেঞ্চির অর্ধেকটা আমি নিয়ে বাকি অর্ধেকটা ফেলুদাকে ছেড়ে দিলাম। বনবিহারী বাবু বললেন উনি ঘুমোবেন। তবে আপনারা নিশ্চিন্তে ঘুমন, আমি হরিদ্বার আসা ঠিক আগেই আপনাদের তুলে দেব। বাবা আর শ্রীবাস্তব ওদের বেঞ্চিটা ভাগাভাগি করে শুয়ে পড়লেন। বনবিহারী বাবু দেখলাম বাতিগুলো নিভিয়ে দিলেন। ঘরের ভিতরটা অন্ধকার হতেই বুঝতে পারলাম বাইরে চাঁদের আলো রয়েছে। শুধু তাই না, আমি যেখানে শুয়ে আছি সেখান থেকে চাঁদটা দেখাও যাচ্ছে। বোধহয় পূর্ণিমার আগের দিনের চাঁদ, আর সেটা আমাদের গাড়ির সঙ্গে সঙ্গেই ছুটে চলেছে। চাঁদ দেখতে দেখতে আমার মন কেন জানি বলল যে হরিদ্বারে শুধু তীর্থস্থানই দেখা হবে না, আরো কিছু ঘটবে সেখানে।